ট্রান্সফার উইন্ডো শেষ, অর্থাৎ এরপরে আর কোনো ক্লাব কোনো কন্ট্রাক্টেড প্লেয়ারকে সাইন অথবা লোনে আনতে পারবে না। তবে এখনো মোহনবাগান ইন্টারেস্টেড একটা সাইনিং করার ক্ষেত্রে, কিন্তু সেটা কিভাবে সম্ভব আজকে চলো সেটাই আলোচনা করব। এরই সাথে অ্যালবার্তো রড্রিগেজের চোট একেবারে সাপে বর হওয়ার মতন ব্যাপার মোহনবাগানের জন্য, সেটা কেন আজকে সেটাও আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং এর ওপর রয়েছে আরো অন্যান্য ইম্পর্টেন্ট আপডেটস বা ডিসকাশনস, যেগুলো আমরা আজকের এই ভিডিওতে পুরো কমপ্লিট করব। তো ভিডিওটা একদম শেষ অবধি দেখো পুরোপুরি আপডেটেড থাকার জন্য। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। আপাতত চলো শুরু করব আজকে আমরা ফার্স্ট আপডেট নিয়ে, এবং সেটা হচ্ছে অ্যালেক্স সাজিকে নিয়ে। তো তোমাদেরকে আমি লাস্ট ডেইলি আপডেটের ভিডিওতেই জানিয়েছিলাম যে অ্যালেক্স সাজিক ডিলটা এই মুহূর্তে পুরোপুরি ডিপেন্ড করছে হায়দ্রাবাদ এফসির ওপরে। ইস্ট বেঙ্গল, মোহনবাগান দুজনেই প্রস্তাব রেখেছিল, নানান রকমের প্রস্তাব রাখা হয়েছিল। রিজার্ভ প্লেয়ারদের বদলে অ্যালেক্স সাজিকে আনা হবে এরকমও প্রস্তাব কলকাতার দুই প্রধান রেখেছিল। বাট শেষ পর্যন্ত হায়দ্রাবাদ এফসি তাদের নতুন ওনারশিপের আন্ডারে ডিসিশন নিয়েছে যে তারা অ্যাটলিস্ট এই উইন্ডোতে অ্যালেক্স সাজিকে বিক্রি করবে না, কারণ তারা একটা কোর ধরে রাখার চেষ্টা করছে। হায়দ্রাবাদ এফসির খুব বেশি প্লেয়ার্স বাকি নেই, গুনে চুনে হয়তো 9টা বা 10টা কোর হায়দ্রাবাদ প্লেয়ার্স পড়ে আছে, যাদেরকে ভিত্তি করেই হায়দ্রাবাদ তাদের নতুন দলটা তৈরি করতে চাইছে, যার মধ্যে অলরেডি 6টা প্লেয়ার্স তারা নতুন করে সাইন করে নিয়েছে। আয়ুষ আধিকারিককে তারা সাইন করেছে, আইজ্যাককে তারা সাইন করেছে, দেবেন্দ্র মুরগাঁওকরকে তারা সাইন করেছে, এবং এই প্রত্যেকটা সাইনিং, এই প্রত্যেকটা প্লেয়ার নিজেদের পেরেন্ট ক্লাবদের সাথে কন্ট্রাক্ট টার্মিনেট করে তারপরে সাইন করেছে, কারণ হায়দ্রাবাদের এখনো ট্রান্সফার ব্যান লিফট হয়নি, যেই কারণে উইন্ডোর বাইরে একেবারে ফ্রি প্লেয়ার হিসেবে এই প্লেয়ার্সরা হায়দ্রাবাদ এফসিতে যোগদান দেবেন। এবং এই সেম স্ট্র্যাটেজিটা মোহনবাগান ইউজ করতে চাইছে কোনো নতুন সাইনিং করার ক্ষেত্রে, কিন্তু ব্যাপারটা একটু কমপ্লিকেটেড। ট্রান্সফার উইন্ডোর বাইরে কন্ট্রাক্ট টার্মিনেট করে অ্যাজ আ ফ্রি এজেন্ট একটা ক্লাবে যাওয়া অনেক লিগাল ব্যাপার স্যাপার ইনভলভ রয়েছে, যেই কারণে মোহনবাগান খুব ভেবে চিনতে এবং খুব সাবধান হয়ে এই সিদ্ধান্তটা নেবে। তারা আরেকটা আনওয়ার আলীর মতন কোনো কেস করতে চাইবে না, সেই কারণে এটা একটু ট্রিকি ব্যাপারটা, যেই কারণে মোহনবাগানকে সব দিক দেখেই এই সিদ্ধান্তটা নিতে হবে যে তারা আদেও এই সাইনিংটার দিকে এগোবে কি এগোবে না। বাট ডেফিনেটলি ম্যানেজমেন্টের ভেতরে কথাবার্তা উঠছে যে একটা প্লেয়ার অন্তত সাইন করতে হবে, সেটা কোন পজিশনে এটা আশা করছি আমরা সকলেই বুঝতে পারছি, বাট সেটা সম্ভব হবে কিনা সেটা তো সময় বলবে। আর যদি আমরা কথা বলি ইস্ট বেঙ্গলে, তাহলে ইস্ট বেঙ্গলের ট্রান্সফার মার্কেট কমপ্লিট হয়ে গেছে, তারা নতুন কোনো প্লেয়ারের দিকে এই মুহূর্তে আর ঝুঁকছে না। যেই স্কোয়াড রয়েছে কার্লেস স্কোয়াদ্রা সেটা নিয়ে খুশি রয়েছেন, এবং এই স্কোয়াড নিয়েই তাদেরকে আমরা আইএসএল খেলতে দেখব। অ্যালেক্স সাজি কোথাও মুভ করছেন না। এবং আরেকটা কথা বলে দিই, অ্যালেক্স সাজির যে কন্ট্রাক্ট এক্সটেনশন সেই নিয়ে যে ডিসকাশন সেটা এখন কমপ্লিটলি বন্ধ রয়েছে। একটু স্টেবিলিটি হায়দ্রাবাদ এফসি পেলে কয়েকটা ম্যাচেস খেলার পরে হয়তো 1-2 মাস পরে অ্যালেক্স সাজির কন্ট্রাক্ট এক্সটেনশন নিয়ে হয়তো কথাবার্তা হায়দ্রাবাদ এফসি শুরু করতে পারে, বিকজ অ্যালেক্স সাজিকে তারা মনে করছে অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ হায়দ্রাবাদ এফসি, এবং থাংবয় সিংটো এর মাঝখানে একটা ক্রুশিয়াল রোল প্লে করছে। তো এই হচ্ছে অ্যালেক্স সাজিকে নিয়ে আপডেট। যদি আমরা কথা বলি এবার অ্যালবার্তো রড্রিগেজকে নিয়ে, তাহলে গতকালের যে ম্যাচ ছিল সেই ম্যাচে তিনি চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন, এটা আশা করছি অনেকেই বুঝতে পেরেছো, সেই কারণে আমি নতুন করে আর ভিডিওতে সেটা ডিসকাশন করিনি। বাট অনেকেই দেখলাম কমেন্টে তারা ওয়াকিবহল ছিল না যে অ্যালবার্তোর চোট লেগেছিল, যেই কারণে মলিনা বাধ্য হয়েছিলেন অ্যালবার্তোকে তুলতে। তো অ্যালবার্তোকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কিন্তু কেউ মলিনাকে জাজ করছে না, তার জায়গায় যাকে নামানো হয়েছে সেই ডিসিশনটা নিয়েই কিন্তু মলিনার উপর এত ক্ষোভ সমর্থকদের। কিন্তু সেটা এখন অতীত। আমার মনে হয় সমর্থকরাও মুভ অন করে গেছেন এই পুরো ব্যাপারটার থেকে, কারণ তারা মনে করছেন যে মলিনা তার ভুল বুঝতে পেরেছেন, এবং আশা করা যায় যে এই ভুল তিনি আর করবেন না। একই ভুল একবার মানা যায়, দুবার মানা যায়, চলো 3বারও মেনে নিলাম, কিন্তু এরপরেও যদি এই সেম মিস্টেক্সগুলো মলিনা করতে থাকেন তাহলে বুঝতে হবে এটা ভুল সিদ্ধান্ত নয়, এটা তার নিজের সিদ্ধান্ত। তো ওই কারণে ওই জিনিসগুলোর উপর আমার মনে হয় সমর্থকদের এবার আরো বেশি নজর থাকবে। বাট মলিনা ইজ আন্ডার স্ক্রুটিনি, এটা আমরা বলতেই পারি। তো অ্যালবার্তোর যেই চোট সেটা শোনা যাচ্ছে বেশ সিরিয়াস, 2-3 সপ্তাহ তো মিনিমাম সময় লাগবে তার এখান থেকে রিকভারি করতে, এর চেয়ে বেশি সময় লাগবে কিনা সেটা তো বলা একেবারেই যাচ্ছে না, যার ফলে এক্সপেক্টেড টাইম অফ রিকভারি সেটা 2 সপ্তাহের না 3 সপ্তাহের নাকি তারও বেশি, সেটা আজকের দিনে দাঁড়িয়ে বলাটা সম্ভব হচ্ছে না কারোর পক্ষেই, যার ফলে আইএসএল এর প্রথম ম্যাচে মিনিমাম তাকে তো আমরা দেখবই না। এবং যার ফলে যেটা আমি সাপে বড় হওয়ার ব্যাপারটা বলছি, এটা কিন্তু আমি আইএসএল এর পার্সপেক্টিভ থেকে বলছি, কারণ অ্যালবার্তোর চোট যদি আরো সিরিয়াস হয়ে থাকে তাহলে কিন্তু এসিএল যে ম্যাচটা রয়েছে 18 তারিখ রাফসানের এগেনস্টে, তার চোটের অবস্থা বুঝে সম্ভাবনা কিন্তু আছে যে তিনি এসিএল ম্যাচটাও মিস করতে পারেন। তবে এটা এখনো শিওরলি বলা যাচ্ছে না, নাও মিস করতে পারেন, তার আগেই হয়তো রিকভারি করে তিনি মাঠে নামতে পারেন। বাট আইএসএল এর ফার্স্ট ম্যাচে আমরা অ্যালবার্তোকে দেখবো না, এটা মোটামুটি তোমরা ধরে রাখতে পারো। এবার এখানে যেটা অ্যাডভান্টেজ মোহনবাগানের জন্য সেটা হচ্ছে যে এই সূত্রে অ্যাটলিস্ট মোহনবাগান একটা ফরেন সেন্টার ব্যাক এবং 2টো ইন্ডিয়ান সেন্টার ব্যাক নিয়ে সেদিনকার ম্যাচটায় নামবে, যার ফলে আপফ্রন্টে একজন মাঝমাঠে বিদেশি এবং আপফ্রন্টে 2টো ফরেন স্ট্রাইকার নিয়ে তারা প্রথম আইএসএল ম্যাচটা খেলবে, যেখানে আমার মনে হয় যে দলের মধ্যে একটা ব্যালেন্স
আসবে। তো অ্যাটলিস্ট একটা গোল করার জায়গা থেকে মোহনবাগান একটা ভালো জায়গায় থাকবে। তবে ম্যাচটা তারা বার করতে পারবে কিনা, জিততে পারবে কিনা, সেটা সম্পূর্ণটা ডিপেন্ড করবে এই মোহনবাগানের ডিফেন্সের ওপরে। কারণ আবারও প্রথমবারের জন্য বোধহয় এয়ারফোর্স ম্যাচের পরে, এয়ারফোর্স ম্যাচটা তো ছেড়েই দাও বা ডাউনটাউন ম্যাচ তো ছেড়েই দাও, বলা যায় যে আগেইনস্ট স্ট্রং অপোনেন্টস ফর দ্য ফার্স্ট টাইম সম্ভাবনা রয়েছে যে দুটো ইন্ডিয়ান সেন্টার ব্যাক এবং একটা ফরেন সেন্টার ব্যাক নিয়ে তারা মাঠে নামবে। তাহলে এই ডিফেন্স যদি ক্লিক করে তাহলে মোহনবাগান ম্যাচটা জিততে পারে, বাট যদি এই ডিফেন্স ক্লিক না করে তাহলে কিন্তু মোহনবাগানের কপালে দুঃখ রয়েছে। তো সেই কারণে এই ম্যাচের জন্যে তাদের মেন 3 জন ডিফেন্ডার কে হবেন সেটা মলিনাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে এবং আগে ভাগে প্র্যাকটিস করাতে হবে। তার আগে কোনো নতুন সেন্টার ব্যাক মোহনবাগান কোনোভাবে সাইন করাতে পারবে কিনা সেই দিকেও তো নজর থাকবে বটেই। বাট যদি ইনকেস দেখা গেল হলো না, বিকজ ডিফিকাল্ট, ডেফিনেটলি চান্সেস থাকলেও ডিফিকাল্ট, তো সেই কারণে মোটামুটি বলা যায় যে এই পার্টিকুলার সেন্টার ব্যাক হিসেবে আমরা দীপক টাংরি অথবা দীপেন্দু বিশ্বাসকে দেখতে পারি। তো দীপেন্দু বা দীপক এবং এরই সাথে টম এবং শুভাশিস, এই 3 জনকে ক্লিক করতে হবে যদি ইনফ্যাক্ট মলিনা 3 ব্যাক সিস্টেমে মুম্বাইয়ের এগেনস্টে খেলতে নামে। তবে আপাতত মলিনা 3 দিনের ছুটি দিয়েছেন দলকে, অ্যাকর্ডিং টু রেসপোর্টস তারাই খবরটা করেছে। তো আগামী 5 তারিখ সম্ভাবনা রয়েছে যে আবার বোধহয় দল প্র্যাকটিস করা শুরু করবে এবং ম্যাকলারেন শোনা যাচ্ছে যে এই 5 তারিখের ট্রেনিং সেশন থেকে যোগ দেবেন এবং দলের সাথে ট্রেনিং করবেন। তো এটা একটা ভালো খবর, বাট আমাদেরকে এটাই দেখতে হবে যে ম্যাকলারেন বল পায়ে অনুশীলন করছেন নাকি আগের মতোই ফিজিওথেরাপি করছেন বা এমনি আলাদা করে সাইড লাইনে ট্রেনিং করছেন, সেই দিকেই কিন্তু নজর থাকবে। বাট 5 তারিখে পুরো দল আবার একত্রিত হয়ে ট্রেনিং শুরু করবে আইএসএল এর জন্য। তো এই হচ্ছে মোটামুটি আজকের ডেইলি আপডেট। তো যদি এবার আমরা কয়েকটা টুকটাক এবার ডিসকাশনস করি, তাহলে ফার্স্টে ডিসকাশনটা করবো আমরা বিনয় চোপড়াকে নিয়ে। কারণ আমি দেখছিলাম যে টুইটারে, ফেসবুকে, ইউটিউবে অনেক জায়গাতেই বিনয় চোপড়াকে নিয়ে কিন্তু নানান রকমের বক্তব্য রাখা হচ্ছে। এখন থেকে বিনয় চোপড়া আউট, ফ্রড, এরকম বিভিন্ন রকমের টার্মস ইউজ করা হচ্ছে। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে দিই যে বিনয় চোপড়া কি করেছে এখানে। বিনয় চোপড়া তো এখানে কিছু করেননি। এত সলিড এবং এত স্ট্রং একটা দল মোহনবাগান সুপার জায়ান্ট বানিয়েছে, এত ভালো ইন্ডিয়ান কোর আর কোন ইন্ডিয়ান ক্লাবের আছে তুমি বলো? তার উপরে যে বিদেশিরা আছেন, এই বিদেশিরাই বা অন্য কোন ক্লাবে আছেন? তো সেই কারণে বিনয় চোপড়াকে তো দোষ দিয়ে লাভ নেই। ওরা তো ইনফ্যাক্ট একটা ভালো দল তৈরি করে কোচের হাতে দিয়েছে। এবার তোমরা যদি এখন অনেকেই বলছো যে ফরেন সিডিএম লাগবে, এই লাগবে, ওই লাগবে, আই ডোন্ট থিঙ্ক সো। তোমরা তাহলে বলতে চাইছো তোমরা আপুয়া, থাপা এদের মতন প্লেয়ার্সদের উপর ভরসা করো না, উইচ ইজ নট গুড। যেখানে দাঁড়িয়ে তোমার নিজের ক্লাব আমাদের নিজেদের ভারতীয় প্লেয়ারদের ওপর ভরসা করছে, সেখানে সমর্থকদের তো আরও উচিত এই প্লেয়ারদেরকে ট্রাস্ট করার বা এই প্লেয়ারদের সাপোর্ট দেওয়ার। একটা আধটা ম্যাচ খারাপ যেতেই পারে। এখানে কোয়েশ্চেনটা কিন্তু দল নয়, এখানে কোয়েশ্চেনগুলো হওয়া উচিত যে কোচের যে সিদ্ধান্তগুলো ছিল ম্যাচের মধ্যে, সেই সিদ্ধান্তগুলো তিনি কি বেসিসে করেছেন সেটা আমাদের জানতে হবে। বাট আদারওয়াইজ দলটা তো ভালো। এখানে হ্যাঁ তোমরা বলতে পারো একটা ইন্ডিয়ান সেন্টার ব্যাক লাগবে, কিন্তু মোহনবাগান কি করবে? এখন এই মুহূর্তে সেন্টার ব্যাক অ্যাভেলেবেল নেই। অনেক ডিলস তারা ট্রাই করেছে, ক্র্যাক করতে পারেনি। কেরালা ব্লাস্টার্স একটা আনজাস্টিফাইড ট্রান্সফার ফি ডিমান্ড করছে, সেই টাকাটা তারা কেনই বা দেবে একটা প্লেয়ারের জন্য? তো এখানে তো আমি একমত যে মোহনবাগান একটা ইন্ডিয়ান সেন্টার ব্যাক লাগবে, কিন্তু মোহনবাগান যে চেষ্টা করেনি বা করছে না সেরকমটা তো নয়। তো এইখানে আমার মনে হয় যে বিনয় চোপড়াকে এরকমভাবে টার্গেট করাটা উচিত হবে না। বিকজ তোমরা এটা ভাবো, বিনয় চোপড়ার আন্ডারে, হি ইজ দ্য সিইও আই থিঙ্ক, তো তার আন্ডারে লাস্ট 2 বছরে মোহনবাগান কটা ফাইনাল খেলেছে এবং তার মধ্যে কটা তারা জিতেছে? 2022-এর আইএসএল ফাইনাল তারা খেলেছে, চ্যাম্পিয়ন হয়েছে। 2023-24-এ দুরান্ত কাপ জিতেছে, আইএসএল শিল্ড জিতেছে, আইএসএল এর কাপের ফাইনালিস্ট হিসেবে গেছে, রানার্স আপ হয়েছে। ইভেন কি এইবারের দুরান্ত কাপেও তারা ফাইনাল গেছে, রানার্স আপ হয়েছে। তো শেষ 2 বছরে 5টা কাপ কম্পিটিশনের মধ্যে 4টে কাপ কম্পিটিশনে মোহনবাগান ফাইনালিস্ট হয়েছে। তার মধ্যে তারা 3টে জিতেছে, একটা আইএসএল শিল্ড রয়েছে তার মধ্যে। তো আর কি চাও তোমরা? মানে এর থেকে আর কি সাকসেস চাও? আই আন্ডারস্ট্যান্ড যে মোহনবাগান সব ট্রফি জিততে চায়, বাট সব ট্রফি যেতে তো সম্ভব হয় না। বাট দলটার সাকসেস রেট দেখো, এরকম ধারাবাহিক দল তো আইএসএল কেন ইন্ডিয়ান ফুটবলে আর নেই। তো সেই কারণে আমার মনে হয় যে কোনো পার্টিকুলার ইন্ডিভিজুয়ালকে টার্গেট করাটা এই মুহূর্তে উচিত হবে না। ইনফ্যাক্ট মলিনাকেও টার্গেট করা উচিত হবে না। মলিনার সিদ্ধান্তগুলো নিয়ে তোমরা কোয়েশ্চেন্স রেজ করো, ডেফিনেটলি সব জায়গাতেই স্ক্রুটিনি থাকে, সব জায়গাতেই ফিডব্যাক থাকে। আর যখন ফিডব্যাকের কথা উঠলোই, অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। কমেন্টে জানিও যে তোমাদের কি ফিডব্যাক আমার জন্য, অবশ্যই আমি জানতে ইচ্ছুক। বাট হোয়াট এভার ফিডব্যাক সব জায়গাতেই থাকে, ভালো হোক মন্দ হোক, উই হ্যাভ টু ডিল উইথ ইট। আমিও ডিল করি। তো সেই কারণে কোয়েশ্চেন্স রেজ করো, বাট কোনো ইন্ডিভিজুয়ালকে টার্গেট কখনোই করো না। দলটা একসাথে জেতে একসাথে হারে। হ্যাঁ, কোচের ভুল সিদ্ধান্তে ম্যাচ আগের দিন হারা হয়েছে, বাট এখন জাস্ট মুভ অন ফ্রম ইট। কোচ আমার মনে হয় বুঝতে পেরেছেন যে তার ভুলগুলো কি হয়েছে, তিনি সেটা নিজে স্বীকারও করেছেন প্রেস কনফারেন্সে। অনেক কোচেসরাই তার দলের হারের দায়িত্ব নিতে চায় না, মলিনা সেখানে সেই হারের দায়িত্ব নিয়েছেন। তিনি মনে করছেন তার কয়েকটা ভুল সিদ্ধান্তের জন্য ম্যাচ হাতের বাইরে চলে গেছে। তো সেই কারণে ইউ শুড আপলড দিস, যে তিনি রেসপন্সিবিলিটি নিয়েছেন অ্যান্ড জাস্ট মুভ অন ফ্রম দিস টপিক। দেখা যাক আইএসএল এসিএল এ কিরকম পারফরমেন্স হয়। এসিএল নিয়ে ডেফিনেটলি চিন্তায় থাকা উচিত এই মুহূর্তে। একেবারেই তোমরা ভেবো না যে চিন্তা নেই, চিন্তা আছে। আইএসএল এর ফার্স্ট ম্যাচ দেখলে
বুঝবো যে এসিএল এ কি হতে চলেছে মোহনবাগানের। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আরও 2 সপ্তাহ মতন সময় রয়েছে, দেখা যাক যে মলিনা কতটা কি তৈরি করতে পারেন এই মোহনবাগান দলটাকে। আর যদি আমরা কথা বলি ইস্ট বেঙ্গলের, তাহলে ইস্ট বেঙ্গল ইজ ডান উইথ দেয়ার ট্রান্সফার বিজনেস, ফুল ফোকাস এই মুহূর্তে বেঙ্গালুরু এফসি ম্যাচ। সেই অনুযায়ী কিন্তু কার্লোস কোয়াদ্রাত এই মুহূর্তে তার নিজের ছক কষছেন। আপকামিং কয়েকটা দিনে আমাদের ন্যাশনাল দল খেলবে, মরিশাসের এগেনস্টে এবং সিরিয়ার এগেনস্টে ম্যাচেস রয়েছে, তো সেগুলোর প্রিভিউ লাইন আপের ভিডিও আমি খুব শীঘ্রই আনতে চলেছি। তো সেই ভিডিওগুলোর জন্য অপেক্ষা করো, অবশ্যই ভাবে সাপোর্ট করো সেই ভিডিওগুলোতে। আর কারণ ইট মোটিভেটস মি, যত তোমরা এই ভিডিও দেখো, শেয়ার করো, কমেন্টস করো, আমি খুবই মোটিভেট করে এবং অনেক এফর্ট দিয়ে আমরা ভিডিওসগুলো বানাই, বিভিন্ন জিনিসপত্র স্ট্যাটিস্টিক্স আমরা বার করি। তো তোমরা যত আমাকে সাপোর্ট করবে তত এগুলো করতে আমার এনার্জি আসবে, মোটিভেশনও আসে যে তোমরা আমার ভিডিও পছন্দ করছো, শেয়ার করছো, লাইক করছো। তো অবশ্যই যেরকমভাবে এতদিন সাপোর্ট করে এসছো, আশা করবো যে এরকমভাবেই তোমরা সাপোর্ট করতে থাকবে। থ্যাংক ইউ ফর অল ইউর লাভ অ্যান্ড সাপোর্ট। আমরা 2 মাস আগে চ্যানেল ওপেন করেছিলাম এবং এই 2 মাসের মধ্যে উই হ্যাভ ক্রসড 65,000। তো এটা তোমাদের ভালোবাসা ছাড়া হতো না। তো থ্যাংক ইউ সো মাচ ফর ইট। নেক্সট টার্গেট 70,000 সাবস্ক্রাইবার্স। দেখা যাক যে কত তাড়াতাড়ি আমরা এই লক্ষ্যে পৌঁছতে পারি। বাট আপাতত এই হচ্ছে আজকের ভিডিও। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।